বীরবলের হাসির গল্প। আশ্চর্য কৌশল। সম্রাট সব মন্ত্রীকে বাদ দিয়ে বীরবলকেই বেশি ভালোবাসতেন। মন্ত্রীরা অনেকেই বীরবলের প্রতি ঈর্ষান্বিত। সম্রাট একথা জানতেন। বীরবলকে অপদস্থ করার অনেক চেষ্টা করেও তাঁরা তা পারতেন না, এসব জানলেও চুপ করে থাকতেন সম্রাট। একদিন হঠাৎ বীরবলের অনুপস্থিতিতে একদল মন্ত্রী এসে সম্রাটকে ঘিরে দাঁড়িয়ে বলল, হুজুর, আমরা এমন কি অপরাধ করেছি যে আমাদেরকে আগের মতো আর ভালোবাসেন না? সম্রাটকে নীরব দেখে বলে, জাহাপনা, আপনার সেবা করবার কোনো সুবিধে আমরা পাইনি। যা কিছু জ্ঞান বুদ্ধির কাজ, বিচারের কাজ, সেবার কাজ সবই আপনি বীরবলকে দেন। দয়া করে আমাদের ওপরেও কিছু ভালো কাজের দায়িত্ব অর্পণ করুন সম্রাট। দেখি বীরবলের চেয়ে ভালো পারি কিনা। পরীক্ষা করে একবার অন্তত দেখুন। বাদশাহ বললেন, তোমরা কথাটা বলেছ নেহাত মিথ্যা নয়। সত্যি বীরবলকে যত বিশ্বাস করি বা ভালোবাসি, তোমাদেরকে তা করি না। কারণ বীরবলের অসাধারণ গুণ, সততা, ধৈর্য, বিচক্ষণতা ও সাধুতা যেন আমাকেও দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। তাকে একদণ্ড না হলে আমার চলে না। এটা তোমরা মিথ্যা বলনি, সত্যি। যেসব কাজে দক্ষতা আর কৌশল দরকার, সেসব কাজ অবশ্য তোমাদের আমি দিই না আজকাল, কারণ জানি তোমরা বীরবলের মতো পারবে না। মন্ত্রীরা সব একসঙ্গে মিলে যেন ডুকরে কেঁদে উঠল। বললে, হুজুর, কি আমাদের অপরাধ? বীরবল ছাড়া কি এ পৃথিবীতে আর কেউ যোগ্য নয়? কেন আপনার এই ধারণা হয়েছে জাহাপনা? কেন, কিসে আমরা অপারগ তা পরীক্ষা করে দেখুন। আমরা যদি না পারি বীরবলের মতো, তবে আপনি আর কোনোদিন আমাদেরকে কাজ দেবেন না। সম্রাট বললেন, তাহলে আমাকে কি করতে হবে বলো? সবাই আবার ডুকরে কেঁদে উঠল। আমাদের বিদ্যে বুদ্ধি প্রকাশ পায় এমন কাজ দিন সম্রাট। আমরাও আপনার সেবা করতে চাই। আমরাও প্রমাণ করে দেব আপনার প্রিয় মন্ত্রী বীরবলের চেয়ে আমরা কোনো অংশে কম নই। আমরাও বীরবলের চেয়ে বেশি বুদ্ধি ধরি। এমনি সব তোষামোদের কথা বলতে লাগলো তারা। তথাস্তু। বাদশাহ ডাক দিলেন তার ভৃত্যগণকে। তারা এসে দাঁড়াল। বাদশাহ হুকুম করলেন, হাত দুই লম্বা এক টুকরো কাপড় নিয়ে এসো এখনই। ঠিক 2 হাত লম্বা হওয়া চাই, কমও নয় বেশিও নয়। যেমন বলা তেমনি কাজ। ভৃত্যরা ঠিক 2 হাত লম্বা এক টুকরো কাপড় এনে হাজির করল সম্রাটের সামনে। মন্ত্রীরা হঠাৎ এবার যেন একটু অপ্রস্তুত। এ আবার কেমন ধারা প্রহসন? সম্রাটের এই আচরণ তাদের কাছে ঠিক যেন বোধগম্য হচ্ছিল না। তারা হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল সবাই। দেখি সম্রাট এই কাপড় দিয়ে কি করেন। সম্রাট ওদের সকলকে এবার পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন। তারপর একটি খাটের বিছানার উপর শটান শুয়ে পড়ে বললেন, ওই কাপড়ের টুকরোটা দিয়ে আমার আপাদমস্তক ঢেকে দাও, যেন কোনো দিক বাদ না পড়ে। যদি পারো তবেই জানব তোমাদের বুদ্ধির দৌড় কত দূর। তাদের ডেকে এনে যেন বোকা বানানোর চেষ্টা হচ্ছে, কিন্তু উপায় নেই, সম্রাটের হুকুম। যেটি অসম্ভব সেইটিই যেন সম্রাট তাদের দিয়ে করাতে চান। 2 হাত মাত্র কাপড়ের টুকরো দিয়ে কি এত বড় দেহটা ঢাকা যায়? এ কোন দেশি কথা? আমরা কোনোদিনও শুনিনি এমন অসম্ভব কথা। তবু প্রত্যেক মন্ত্রী একে একে এগিয়ে এসে ওই কাপড়ের টুকরো নিয়ে টেনে টুনে সম্রাটকে ঢাকবার চেষ্টা করতে লাগলো।
কিন্তু যা হবার তাই হলো। কেউই এই সামান্য কাপড়ের টুকরোতে সম্রাটের দেহ ঢাকতে পারল না। যে যার যত রকমের মাথা বুদ্ধি এক করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। মনে মনে সকলে সম্রাটের উপর রাগ করল। এ তো অসম্ভব ব্যাপার। এদিকে টানতে গেলে ওদিকে কুলোয় না, গলা পর্যন্ত ঢাকতে গেলে হাঁটু পর্যন্ত খোলা থাকে। মন্ত্রীরা একেবারে নাস্তা নাবুদ। তাদের কপাল বেয়ে ঘাম গড়িয়ে এলো। ওরা মনে করল সম্রাট অপমান করার জন্যই এই পন্থা বেছে নিয়েছেন। অবশেষে ওরা সম্পূর্ণ অক্ষমতা জানিয়ে হয়রান হয়ে এক সময় সকলে বসে পড়ল। বলল, মহারাজ, এরূপ অসম্ভব কাজ কেউ কোনোদিন করতে পারবে না, একমাত্র পরীরা পারে হুজুর। তৎক্ষণাৎ সম্রাট খবর পাঠালেন বীরবলকে। ছুটতে ছুটতে বীরবল এসে হাজির। ব্যাপারটা বীরবলকে বুঝিয়ে দেওয়া হলো। বীরবল খাটের দিকে এগিয়ে এসে বললেন, এ আর এমন কি, এ তো খুব সোজা কথা, যে কেউই এ কাজ অনায়াসেই করতে পারবে। আমি মনে করেছিলাম বোধহয় কিছু এমন কঠিন সমস্যা উপস্থিত হয়েছে। এখনই না গেলেই নয়, আমি একটা বিরাট কাজ করছিলাম হুজুরের সাম্রাজ্যের জন্য। এমন সময় সবাই বীরবলের দিকে উৎসুক হয়ে চেয়ে রইল। দেখি বীরবলের কতদূর বিদ্যা বুদ্ধি। বীরবল নিশ্চয়ই পরী নয়, মানুষ। মানুষ কখনোই এই দুহাত কাপড় দিয়ে ওই বিরাট শরীরকে কোনো মতেই ঢাকতে পারবে না, অপমানিত হবেই হবে। সকলের সামনেই বীরবল সম্রাটের পা দুখানা হাঁটু পর্যন্ত মুড়ে মাথাটা গলার দিকে ঝুঁকিয়ে দিলেন। তারপর সেই কাপড়ের টুকরোটা ছড়িয়ে সম্রাটের সর্বাঙ্গ ঢেকে দিয়ে বললেন, এখন ঠিক হয়েছে, দেখে নাও তোমরা সকলে ঠিকঠাক হলো কিনা। মন্ত্রীরা স্তব্ধ, বিমূঢ়, হতবাক। এ কৌশলটা ওদের আগে মনে আসেনি একবারও। আমরা যদি এই বুদ্ধিটা করতাম তবে সফল হতাম। সম্রাট তাহলে আমাদের বুদ্ধির দৌড় বুঝতে পারতেন। আমরা একেবারে হেরে ভূত হয়ে গেলাম। সত্যিই বীরবল খুব বুদ্ধিমান বলতে হবে। তবে সম্রাট একটু প্রতিবাদ জানালেন। বললেন, কিন্তু আমার হাঁটু পর্যন্ত মুড়ে দিতে কে বললে? তোমাকে আমি একথা তো আগে বলিনি বীরবল। বীরবল বললেন, বুঝতে পারছি সম্রাট, এটা আপনারও আগে মনে হয়নি। ও বেচারীদের আর দোষ কি? কিন্তু একটা প্রবাদ চলতি আছে জানেন তো হুজুর, যতটুকু লম্বা চাদর ঠিক ততটুকু পা ছড়ানো উচিত, তার এতটুকুও বেশি বা কম যেন না হয়। বাদশাহ মুগ্ধ। ঈর্ষাপরায়ণ আমাত্তরা অপমানে নত মুখ। ওরা এমন অপমানিত হল যে হঠাৎ আর বীরবলকে ঘাঁটাতে সাহস করতে রাজি হল না। আগে খতিয়ে ভাবা, পরে কাজ। একবার খুব মজার ব্যাপার হয়েছিল। আকবরের শয্যা রচনার জন্য হারেমের গৃহভৃত্য একদিন নিজে নিজেই মনে মনে বললে, মহামান্য সম্রাট বাহাদুর সর্বদাই আমাকে শয্যা রচনায় অসতর্কতার জন্য বকাবকি করেন, কিন্তু আজ আমি অত্যন্ত সাবধানতা ও যত্নের সঙ্গে শয্যা রচনা করব। কাজেই সেদিনের সন্ধ্যায় নিশীথ শয্যা অত্যন্ত সতর্কতা ও যত্নের সঙ্গে গৃহভৃত্যটি করল এবং মনে মনে বেশ গর্ববোধ করল। যখন শয্যা রচনা শেষ হয়ে গেল তখন আবার সে মনে মনে ভাবতে শুরু করল, আহা, বিছানাটি কি সুন্দর আর কি নরম! যদি এতে খানিকক্ষণ ঘুমানো যেত। মহামান্য সম্রাটের এতে ঘুম হবে না? আচ্ছা, নিজে একবার বিছানাটায় শুয়ে দেখা যাক না বিছানাটি কতটা আরামদায়ক হয়েছে। আজ মনে হয় সম্রাটের কাছে বকাবকি শুনতে হবে না। এই ভেবে সে সম্রাটের বিছানায় শুয়ে পড়ে এবং সমস্ত দেহ কম্বল দিয়ে ঢেকে দেয়। সে সময় ছিল শীতকাল। দেহ এমনিতেই সমস্ত দিনের পরিশ্রমে ক্লান্তিতে ভরেছিল। তাছাড়া এত সুন্দর বিছানায় কখনো শোবার সৌভাগ্যও হয়নি। সুতরাং শোবার সঙ্গে সঙ্গেই আরামে তার চোখের পাতা বুজে এলো।
এবং শীঘ্রই গভীর ঘুমে অচৈতন্য হয়ে পড়ল। সন্ধ্যা উত্তীর্ণ হবার কিছু পরে বেগম সাহেবা এলেন। বিছানায় কম্বল ঢাকা মানুষ দেখতে পেয়ে বেগম ভাবলেন সমস্ত দিনের পরিশ্রমের পর সম্রাট নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। সুতরাং তিনি আর সম্রাটকে বিরক্ত করা সমীচীন হবে না ভেবে আস্তে আস্তে চুপি চুপি একপাশে এসে শুয়ে পড়লেন। কিন্তু এদিকে কাজ শেষ করে বাদশাহ ঘরে এসে নিজের বিছানায় বেগমকে অপর একটি মানুষের সঙ্গে শুয়ে থাকতে দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠেন। তিনি তলোয়ার বের করে লোকটিকে প্রায় খুন করতেই গিয়েছিলেন, কিন্তু হঠাৎ বীরবলের বলা একটা উপদেশ বাণী মনে হওয়ায় নিজেকে সংযত করে নিলেন। নিজের চোখ দিয়ে দেখলেও নাকি সব জিনিস সবসময় সত্যি বলে মেনে নেওয়া যায় না, এই ভেবে তৎক্ষণাৎ তিনি বীরবলকে তলব করলেন। বীরবল যখন সম্রাটের আহ্বানে রাজপ্রাসাদের অন্দরে এলেন, তখন সম্রাট বললেন, কি হে, এইবার তোমার কথা যথার্থতা প্রমাণ করো। নিজের চোখে দেখেও নাকি বিশ্বাস করা যায় না। দেখো গিয়ে পাশের ঘরে বেগমের বিছানায় কে শুয়ে আছে। বীরবল বললেন, জাহাপনা, অধৈর্য হবেন না, আমাকে আগে অনুসন্ধান করতে দিন, তারপর দেখছি ব্যাপারটা আসলে কি হয়েছে। উভয়েই শোবার ঘরে প্রবেশ করলেন। বীরবল বাদশাহকে মশারির পিছনে দাঁড়াতে অনুরোধ করলেন এবং নিজে গিয়ে বেগমকে জাগালেন। বেগমকে জাগিয়ে বললেন, সম্রাটের শয্যার অংশীদার আজ কে জানতে পারি কি? বেগম তো একথা শুনে চোটে মোটে আগুন। বীরবলকে শাসিয়ে বললেন, এই অসময়ে আমাদের শোবার ঘরে ঢুকতে লজ্জা হলো না আপনার? আপনি কি করে এত সাহস পেলেন যে আমাকে বলছেন সম্রাটের শয্যায় অংশীদার আজ কে? আপনি আমার স্বামীর প্রতিটি মুহূর্ত এমনভাবে গ্রাস করে রেখেছেন যে রাত্রে যখন তিনি বিশ্রাম গ্রহণ করছেন তখনও আপনি তাকে বিরক্ত করতে এসেছেন। এমনকি আমি পর্যন্ত তাকে ঘুমে বিরক্ত করতে সাহসী হইনি আজ। আমি যেমনি দেখলাম তিনি ঘুমিয়ে আছেন, আমি চুপি সারে পাশে এসে শুয়ে রইলাম। কিন্তু আপনি কোন অধিকারে এখানে এসে এমন সময় সব অবান্তর প্রশ্ন করছেন? আপনি আমাদের অন্দরমহলে প্রবেশের জন্য সাজা পাবেন, একথা আমি বলে রাখছি। সম্রাট ঘুম থেকে জেগে উঠলে আমি আপনার বিরুদ্ধে নালিশ করব, সে কথাও জানিয়ে রাখছি। দেখি আজ কে আপনাকে রক্ষা করে। যত বড় মুখ নয় তত বড় কথা। এই বলে যা নয় তা বীরবলকে বলতে লাগলেন, রাগে ক্রোধে অপমানে। বীরবল বললেন, বেগম সাহেবা, ক্ষমা করবেন, আমি বিশেষ জরুরি কাজে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। রাজ্যের ব্যাপারে আমার জরুরি পরামর্শের প্রয়োজন আছে। এখন আপনি অনুগ্রহ করে পাশের ঘরে গিয়ে বিশ্রাম করুন কিছুক্ষণের জন্য। এ কথা শুনে বেগম তক্ষুনি পাশের ঘরে চলে গেলেন গজগজ করতে করতে। বীরবল ভৃত্যটির দেহ থেকে কম্বলটি সরিয়ে নিতেই দেখতে পান সে গভীর ঘুমে অচেতন। বীরবল তাকে জাগিয়ে দেন। চোখ রগড়াতে রগড়াতে সে জেগে উঠে বিছানা থেকে লাফিয়ে পড়ে। সে খুব অবাক হয়ে যায়। বীরবল খুব রেগে তাকে জিজ্ঞাসা করলেন, পাজি কোথাকার, এখানে কি করছিলি? মরতে কেন এখানে ঘুমিয়েছিস? লোকটি ভয়ে বলে, হুজুর, আমি সত্যি কথাই বলবো। আমি সর্বদাই শয্যা রচনায় অসাবধানতার জন্য মহামান্য সম্রাট বাহাদুরের নিকট প্রতিদিন তিরস্কৃত হই। তাই আজ রাতের জন্য খুবই যত্ন করে বিছানা পেতেছিলাম এবং শুয়ে দেখতে গিয়েছিলাম কিরকম বিছানা আজ পাতা হয়েছে। হুজুর জানেন সমস্ত দিনের কাজে আমি ক্লান্ত, সুতরাং শোবার সঙ্গে সঙ্গেই ঘুমে অচেতন হয়ে পড়ি। আমি আমার অপরাধ স্বীকার করছি, আমাকে ক্ষমা করুন এবারের মতো। এ কথা শোনবার পর বীরবল গোপনে হাসি চেপে ভৃত্যটিকে ঘর থেকে বেরিয়ে যেতে তৎক্ষণাৎ আদেশ দিলেন। বাদশাহ ভৃত্যটির প্রস্থানের সঙ্গে সঙ্গে নিভৃত গোপন স্থান থেকে বেরিয়ে এসে বীরবলের সঙ্গে হাত মিলিয়ে বললেন, বীরবল, তোমার কথা যথার্থতা এখন বুঝতে পারলাম। আমি খুশি হয়েছি।
তোমার উপদেশ মনে পড়তেই এরা দুজন আজ আমার হাত থেকে রক্ষা পেল। বীরবলের চাতুর্য। একদা মণিপুর রাজ্যের রাজা চন্দ্রকান্ত বীরবলের কথা শুনে বীরবলের জ্ঞান ও বুদ্ধির পরিচয় স্বয়ং পরীক্ষা করার জন্য বীরবলকে চাক্ষুষ দেখার লোভ সামলাতে পারলেন না। রাজা চন্দ্রকান্ত চাষির পোশাক পরে নিরস্ত্র হয়ে তাজা ঘোড়ার পিঠে চড়ে দিল্লির পথে রওনা হলেন। একদিন রাজধানী দিল্লির তোরণের কিছু দূরে একটু বিশ্রামের জন্য তিনি এক গাছের তলায় থামলেন। সেখানে দেখেন এক খোঁড়া দরিদ্র ভিক্ষুক বসে আছে। ভিক্ষুকটি তাকে দেখতে পেয়েই প্যান প্যান করে বলতে লাগল, হে সদাশয় বিদেশী, আমি খোঁড়া, অনাহারে ক্লান্ত হয়ে পড়েছি। প্রতি রাত্রে খাবারের সন্ধানে আমাকে শহরে ঘুরে ভিক্ষা করতে হয় এবং সন্ধ্যার আগেই যদি শহরে পৌঁছতে না পারি রাত্রে আর খাবার পাব না। আলো জ্বললেই শহরের তোরণ বন্ধ হয়ে যাবে। ওহ, আমার কি ভাগ্য! আজ ভোর থেকে এখনো পর্যন্ত আমার পেটে একটুও দানা পানি পড়েনি। আপনার ঘোড়ার পিঠে চড়িয়ে আমাকে যদি শহরে নিয়ে যান তাহলে ভগবান আপনার মঙ্গল করবেন। আমি আপনাকে এই আশীর্বাদ করছি। ছদ্মবেশী রাজার দয়া হল। তিনি তাকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে শহরে পৌঁছলেন সন্ধ্যার আগেই। শহরে ঢুকেই ছদ্মবেশী চন্দ্রকান্ত ঘোড়ার পিঠ থেকে তাকে নেমে যেতে বললেন, কারণ রাজপ্রাসাদে তাঁর বিশেষ কাজ আছে। কাজ শেষ করে পরে যেখানে থাকার সেখানে থাকবেন। ভিক্ষুক কিন্তু ঘোড়ার পিঠ থেকে নামতে রাজি হল না। রাজা তো আশ্চর্য হয়ে গেলেন। ভিক্ষুক কপটভাবে উল্টো সুরে বলতে লাগল, কি, আমার ঘোড়ার পিঠ থেকে আমি নেমে যাব? এ কেমন কথা? এই মুহূর্তে তুমি নেমে যাও শয়তান, নইলে এক্ষুনি লোকজন ডাকব। কথা বলতে বলতে সে প্রচণ্ড চিৎকার করতে লাগল। তার চিৎকার শুনে হুজুগে লোকেরা ছুটে এসে ভিড় করল। লোক জড়ো হয়ে হাজার রকম প্রশ্নবাণ ছুঁড়তে লাগল। কি, কেন, কোথায়, আরো কত কি বলে, সব আবোল তাবোল প্রশ্ন। অবশেষে দিল্লির প্রধানমন্ত্রী বীরবল ও কাজীর কাছে ঘটনাটির কথা উঠল। ছদ্মবেশী রাজা ও ভিক্ষুককে তাঁদের সামনে হাজির করা হলো। অন্য দুটি বিচারের ভার হাতে থাকায় কাজী ওই ব্যাপারটির ফয়সালা পরে করবেন বলে অপেক্ষা করতে বললেন এবং সব বিচারের ভার সেদিন বীরবলকে দিলেন। প্রথম বিচারের বিষয়টি হল, একজন কসাই আর কলু দুজনেই টাকার একটি থলির মালিকানা দাবি করছে। অপর বিচারের বিষয়, এক বৃদ্ধ মহিলা ছোট কাজীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছে বীরবলের কাছে। প্রথম বিচারের কাজ শুরু হলে কলুকে নিজের কথা বলার সুযোগ দেওয়া হলো। সে বলল, ধর্মাবতার, তখন সন্ধ্যা, আমি আমার হিসাবের খাতায় দিনের বিক্রি জমা করছিলাম। এমন সময় ওই কসাই আমার কাছে কিছু তেল কিনতে এলো। আমি তাকে তেল দিয়ে আবার লিখতে বসলাম, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম যে টাকার থলিটি আমার পাশে এক মুহূর্ত আগে ছিল সেটি অদৃশ্য হয়ে গেছে। আমি দৌড়ে বাইরে গেলাম এবং ভাগ্যগুণে টাকার থলি সমেত লোকটিকে ধরে ফেললাম। অথচ লোকটির এত দুঃসাহস যে সে এটি দাবি করছে। সে বলছে ওটা তার টাকার থলি। কিন্তু হুজুর, আমি গঙ্গার জল পর্যন্ত ছুঁয়ে বলতে পারি আমি সত্য কথা বলছি। এটি আমার নিজের টাকার থলি, ওর নয়। কসাইও ওই থলির মালিকানা দাবি করে কলুকেই চোর প্রতিপন্ন করে নিজের বক্তব্য রাখল। কারোরই কোনো সাক্ষী ছিল না, সেজন্য কেউ প্রমাণ করতে পারল না। বীরবল বিচারে রায় না দিয়ে পরের বিষয়টিতে বৃদ্ধা ভদ্রমহিলাকে তার কথা বলতে বললেন। ধর্মাবতার, বৃদ্ধা বলল, পৃথিবীতে আমার কেউই নেই। আমার স্বামীর তৈরি একটি ছোট্ট ঘরে আমি বাস করি। কয়েক মাস আগে আমি কাশীতে তীর্থ ভ্রমণ করার সময় ছোট কাজী সাহেবের কাছে আমার কিছু গচ্ছিত টাকা রাখার ব্যবস্থা করি। কিন্তু হায়, ফিরে এসে টাকা চাইতেই তিনি তো টাকা আমাকে দিলেনই না,
উপরন্তু আমাকে গালাগালি করে তাড়িয়ে দিলেন। বীরবল এক মুহূর্ত চিন্তা না করে বললেন, তুমি কাল সকালে ছোট কাজীর কাছে গিয়ে টাকা চাইবে, সে তোমাকে দিতে অস্বীকার করবে না। এখনকার মতো বাড়ি যাও, তোমার কোনো চিন্তা নেই। এবার ছদ্মবেশী রাজা ও খোঁড়া ভিক্ষুকটির বিষয় উঠল। ছদ্মবেশী রাজা চন্দ্রকান্ত ও ভিক্ষুক যে যার কথা সব বীরবলকে বলল। ভিক্ষুক লোকটাই নানা কথা তুলে বেশি দোষী করছে চন্দ্রকান্তকে। দুপক্ষের কথা শুনে বীরবল তখনই ঘোড়াটিকে বিচারালয়ের হেফাজতে রেখে দুজনকে বাড়ি যেতে বললেন। পরের দিন নির্দিষ্ট সময় বীরবল রায় দিলেন। প্রথম বিচারটি নিষ্পত্তি করে কসাইকেই তিনি টাকার থলির মালিক বলে ঘোষণা করলেন এবং কলুটিকে 100 ঘা বেত্রদণ্ড ও 200 টাকা জরিমানা দেওয়ার আদেশ দিলেন। এরপর বীরবল ছদ্মবেশী রাজা ও ভিক্ষুকটিকে ঘোড়ার আস্তাবলে নিয়ে গেলেন। সেখানে অন্যান্য সব ঘোড়ার মধ্যে রাজার ঘোড়াটিও রয়েছে। ভিক্ষুকটি এত ধূর্ত যে রাজার ঘোড়াটিকে এক পলক দেখা মাত্র চিনে ফেলল। রাজার সঙ্গে ঘোড়ার পিঠে আসার সময় সে বিশেষভাবে চিনে রেখেছিল। ছদ্মবেশী রাজাও ঘোড়াটিকে চিনতে পারলেন। ঘোড়াটি আসল প্রভুকে দেখে ডাক ছাড়ল। ফলে বীরবলের পক্ষে ঘোড়াটিকে তার প্রকৃত মালিক ছদ্মবেশী চন্দ্রকান্তের কাছে দিতে অসুবিধা হল না। অপরাধী ভিক্ষুকটির পায়ের তলায় বেত্রাঘাত করার দণ্ড দেওয়া হল। বিচার সভায় ফিরে আসার পথে রাজা চন্দ্রকান্ত বীরবলের কাছে নিজের পরিচয় দিয়ে দিল্লিতে তার আসার উদ্দেশ্য সব জানালেন এবং বীরবলের কাছে অকপটে স্বীকার করলেন যে এমন নির্ভুল বিচার নিষ্পত্তি দেখে তিনি চমকিত হয়ে গেছেন। রাজাকে যথাযোগ্য সম্মান দেখিয়ে বীরবল বললেন যে এটি কোনো রকম আশ্চর্যজনক ব্যাপার নয়, সাধারণ বুদ্ধি প্রয়োগ করেই বিচার নিষ্পন্ন করা হয়েছে। এমন কি বাহাদুরি আছে, সকলে চেষ্টা করলে পারবে। বীরবল তাকে সব খুলে বললেন। প্রথম বিচারটি নিষ্পত্তির জন্য বীরবল টাকার থলিটি বাড়িতে নিয়ে গিয়ে থলিটির ভিতর পরীক্ষা করে দেখলেন যে মুদ্রাগুলোর গায়ে রক্তের সুস্পষ্ট চিহ্ন আর থলিটির গায়ে মাংসের গন্ধ রয়েছে। থলিটি শুঁকে তেলের সামান্য গন্ধও তিনি পাননি। কাজেই তাঁর পক্ষে প্রকৃত সত্য বের করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হয়নি। বুড়ির বিষয়টি তুলে বীরবল বললেন, ছোট কাজীর কাছে তার অর্থ লালসা মেটাবার জন্য একটি বড় রকমের টোপ ফেলা হয়েছিল। বৃদ্ধার টাকা এই সুযোগের কাছে সামান্য। ছোট কাজীকে তিনি খবর দিয়েছিলেন যে বিচার সভায় এই অধিবেশনে তিনি উপস্থিত থাকতে পারবেন না, তাকে শহর থেকে চলে যেতে হচ্ছে। তাঁর জায়গায় এক যোগ্য লোক না পাওয়ার ফলে ছোট কাজীকেই তার অনুপস্থিতির সময় এই কাজের ভার দেওয়া হলো। ছোট কাজীকে বলা হলো ওই দিন সকালেই প্রধান কাজীর কাজ তাকে বুঝে নিতে হবে। অবিলম্বে তিনি যেন সকালে আমার সঙ্গে দেখা করেন। এই বিরাট পুরস্কারের সুযোগ ছোট কাজীর সামনে আসায় টাকা ফেরত দিয়ে বৃদ্ধার মুখ তিনি বন্ধ করে দিলেন। বৃদ্ধার টাকার প্রসঙ্গটি নিয়ে হইচই হলে তাঁর পক্ষে এই পদলাভের সম্ভাবনা না থাকতেও পারে। রাজা চন্দ্রকান্ত চাষি ছদ্মবেশে বীরবলের ঐরূপ জ্ঞান বুদ্ধির প্রত্যক্ষ পরিচয় লাভ করে খুবই আনন্দিত হলেন এবং বীরবলের ভুরি ভুরি প্রশংসা করতে লাগলেন। তিনি তারপর তার রাজ্যে ফিরে গেলেন।